মনে সুখে ঘুমাচ্ছিল আহমদ, কিন্তু সেই ঘুম মোবাইলের আবার সহ্য হলো না। হলো ভূমিকম্পের মতো গুনগুন করেই যাচ্ছে। ঘুম ঘুম চোখে ফোনটা ধরে বলল, ওই কোন হালারে এই ঘুমের মাঝে ফোন দিয়ে ডিস্টার্ব করে? শালা তোর বাপ, এখনো কি ঘুমোচ্ছিস? সকাল 8টা বাজে, তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়, সবাই অপেক্ষা করছে। দূর শালা, তোদের জন্য না রাতে ঘুমাতে পারি না দিনে। আমি কি যে করি। কিছু করা লাগবে না, তাড়াতাড়ি আয়। আইতেছি। তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠে লাগলো। চলুন ফ্রেশ হতে হতে আমাদের পরিচয়টা দিয়েই দেই। আহমদ বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা কলেজের প্রিন্সিপাল, মা গৃহিণী। ব্যাস এইটুকু থাক, আর সব গল্পের সাথে থাকেন, সব জানতে পারবেন। আমাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে আহমদ ওর আম্মুকে চিৎকার করে বলল, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি খাবার দাও তো, কলেজের দেরি হয়ে যাচ্ছে। এই তো শুরু হয়ে গেছে ছাগলের বাচ্চার মতো মেয়ে করা। দিনের 12টা বাজে ঘুম থেকে উঠে পড়ে আবার আমার 12টা বাজাবে। এই নে খা, আর আমাকে উদ্ধার কর। আরে মা, কই 12টা বাজে? উঠলাম এই তো সবে 8টা বাজলো। তো মানুষ 8টা বাজে উঠে। এই তো মা, আমি উঠতেছি। তাই তো বললাম, কোনো মানুষ উঠে না 8টা বাজে, শুধু ছাগলের বাচ্চা উঠে। তার মানে তুমি আমি কি? না থাক, কিছু কম না, পরে আমার দোষ হবে। সেটা ভালো। এটা বলে আহমদের আম্মু চলে গেল। আর আহমদ খাবার খেতে লাগলো, তখন বাহির থেকে কে যেন চিল্লাতে চিল্লাতে আহমদের বাসায় আসতেছে। একটু কান পেতে শুনে বুঝতে পারলো এটা আহমদের জম। আল্লাহ আমারে বাঁচাও। এটা বলে টেবিলের নিচে লুকিয়ে পড়ল। আর এইদিকে মামি, ওই মামি, কোথায় তুমি? মামি, ওই মামি। এইদিকে আহমদের আম্মু রান্নাঘর থেকে বের হয়ে দেখলো মিম দাঁড়িয়ে। এ কি মিম, তোর হাতে লাঠি কেন? লাঠি কেন আনছি সেটা পরে দেখবা, আগে তোমার ছেলেকে ডাকো, সে কোথায়? আজ ওকে বুঝাবো আমি কি জিনিস। কেন, ওই হারামজাদা কি করেছে? অনেক কিছু। সে কোথায়? এইদিকে আহমদ টেবিলের নিচে বসে বসে আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ, এই ডাইনিকে এখান থেকে নিয়ে যাও আল্লাহ। এই তো এখানে বসে নাস্তা করছিল। তাহলে এখানে কোথাও লুকিয়ে আছে। এই বলে আশেপাশে খুঁজতে লাগলো। আর আহমদ চোখ বন্ধ করে পুরো দমে আল্লাহকে ডাকতেছে। তখন আহমদ অনুভব করলো কেউ তার কলার ধরে ফেলেছে। তাই ও তাড়াতাড়ি চোখ খুলে দেখে মিম। কিরে, এখানে বসে আল্লাহ আল্লাহ করছিস কেন? হ্যাঁ, আয় বাহিরে আয়। এটা বলে কলার ধরে টেনে টেবিলের নিচ থেকে বের করলো। কিরে, কি করছিস তুই? মা, আমি কিছু করিনি, তুমি শুধু আমাকে বাঁচাও। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, এই বলে মিমি আপু আমাকে টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছে। আম্মু, ও আম্মু, তোমার এই নিরীহ ছেলের দিকে তাকাও একটু। তাকাবে কেমনে? অমিত চোখে দেখতে পারে না? আম্মু, তুমিও শেষে আমার বিরুদ্ধে? তোর মতো বাদরকে সোজা করতে শুধু মিম পারে। ধন্যবাদ মামি, আর তুই চল। এটা বলে আহমদ নিয়ে আসতে লাগলো উপরে। তারপর মিম আহমদের রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে আমার কলার ধরে রাগে ফুঁসতে লাগলো। আপু, আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি। চুপ, তুই কিচ্ছু করিসনি না? এত বড় অপরাধ করে আবার বলছিস কিচ্ছু করিসনি? তোকে কাল বিকেলে কটা কল দিয়েছি, ধরিসনি কেন? আপু, আমি একটা কাজে ছিলাম। তোর কাজ আমার থেকে বড় হয়ে গেছে। এই বলে হাতে থাকা লাঠি দিয়ে আহমদের পায়ে দিল বাড়ি। বল, আমার থেকে তোর কাজ বড়? আহ বলে পায়ে হাত দিয়ে বসে পড়ে। এটা দেখে আপু আহমদের কলার ধরে দাঁড় করালো। যতক্ষণ আমার প্রশ্নের উত্তর দিবি না ততক্ষণ একটু লড়চড় করতে পারবি না। না না, আমার কাজ বড় আমার থেকে। কি বললি? সরি, ভয়ে কি বলছি কিছু বুঝতে পারছি না। আমার থেকে তোমার, টুকু তোমার থেকে
তোর বা কি যে বলছি এইসব, কাজ বড় না তোমার থেকে। এইবার ঠিক করে বলেছিস। এখন বল, কাল রাতে ওই মোটিটার বাসার সামনে ঘোরাঘুরি করছিলে কেন? এটা বলে আহমদকে কিছু বলার সুযোগ না দিয়ে মারতে লাগলো। আহ, ও মা গো, বাঁচাও আমারে, তোমার বাচ্চা বুলারে মেরে ফেললো। ওই চুপ, চিল্লাবি না, একদম চুপ। তোকে কতবার কমু আমি ছাড়া অন্য মেয়েদের দিকে চোখ তুলে তাকাবি না, তারপরও কেন ওই মোটিটার বাসার সামনে গেলি? হ্যাঁ, এটা বলে আমাকে মারা বন্ধ করলো। এইদিকে আহমদ কান্না করে দিল আর মনে মনে, শয়তান ডাইনি গুন্ডি, তোর কখনো বিয়ে হবে না। কেউ নিরীহ বাচ্চাকে এমন করে মারে? দেখ, তোকে আমি মারতে চাই না, তারপরও তোর কাজের জন্য তোকে মারতে হয়। না, তুই আমাকে বাধ্য করছিস তোকে মারতে। কেন গিয়েছিলি ওই মোটির বাড়ির সামনে? মুটকি টুকু তানিয়া আপুর সাথে কথা বলতে। আহমদের কথা শুনে আপুর মুখটা আবার লাল হয়ে গেল রাগে। কি, তুই ওই ডাইনির সাথে কথা বলতে রাতে তার বাসার সামনে গেলি? কই, আমার সাথে কথা বলতে তো এমন করিস না। সত্যি করে বল, কি কথা বলতে গিয়েছিলি? আহমদ আবার ভয় পেয়ে গেল। এই মেয়ে কথার আগে হাত বেশি চলে কি করে কে জানে। কি রে, বল, কি কথা বলতে গিয়েছিলি? আসলে তানিয়া আপুকে আমি আর বলতে দিল না ডাইনিটা। তার আগে আপু ঠাস ঠাস করে আমার গাল লাল করে দিয়ে বলল, কি, তুই তানিয়াকে ভালোবাসিস আর এটা বলতে রাতে তার বাসায় গিয়েছিলি? গালে হাত দিয়ে আপুকে বললাম, দূর কথার আগে তোমার হাত বেশি চলে কেন? আগে আমার কথাটা শুনবা। কি, তুই আমার সামনে উঁচু গলায় কথা বলছিস? তোর সাহস তো কম না। আরে আপু, আমার পুরো কথাটা শোনো। তারপর আপু রেগে সুরে বলতে লাগলো, কি বলবি তাড়াতাড়ি বল। তুমি শুধু শুধু আমাকে বকতে এসেছো। আমি রাফি শাহিন মিলে তানিয়া আপুর বাড়ির সামনে গেছিলাম, কারণ শাহিন তানিয়া আপুকে ভালোবাসে। আর তাই শাহিন তানিয়া আপুকে এক ঝলক দেখতে সেখানে আমাদের দুজনকে নিয়ে গেছে। ও আচ্ছা, আমি তো মনে করেছি অন্য কিছু। এমনিতে তুমি একটু বেশি বোঝো আপু, বুঝলে? হয়েছে হয়েছে, তোকে আর বলতে হবে না। কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি নিচে মামির কাছে আছি। এটা বলে মিম আপু চলে গেল আর আহমদ রেডি হতে গেল। চলেন রেডি হতে হতে আপুর পরিচয় দিই। মিম আপু হচ্ছে আমার বাবার একমাত্র বড় বোন, তানজিনা ফুফির একমাত্র মেয়ে। মিম আপু এবার অনার্স দ্বিতীয় বর্ষ পড়ে, মানে আমার 2 বছরের সিনিয়র। আর আমি ইন্টারের ফাইনাল পরীক্ষা দেব, এই তো আর বেশি দিন নেই। মিম আপুর বাবা একজন পুলিশ কমিশনার, ব্যাস এইটুকুই। বাকি সব গল্পে থাকেন, জেনে যাবেন। রেডি হয়ে নিচে যেতে মিম আহমদকে বলল, চল তাহলে। ছোট আম্মু, আমি আসি, কাল আবার আসবো, কেমন? আল্লাহ হাফেজ। দেখে শুনে যেও মিম্মামুনি। কে ছোট আম্মু? এটা বলে দুইজন বাসা থেকে বের হয়ে গেল। আসলে আহমেদ কোনো বোন নাই তো, তাই ওর আম্মু আব্বু মিম আপুকে নিজের মেয়ের মতো ভালোবাসে আর আপু আহমেদকে আপন ভাইয়ের মতো শাসন করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে একটা রিক্সা চলে আসলো। তারপর দুইজন উঠে পড়ল। কি রে, এত দূরে বসলি কেন? পড়ে যাবি তো। আরে না, পড়বো না। তাড়াতাড়ি কাছে এসে বস, না হলে ধাক্কা দিয়ে ফেলে দেব। আর তাক লাগবে না, আমি বুঝতেছি তোমার আবার বিশ্বাস নেই। তারপর চুপচাপ মিমের পাশে ভালো করে বসে পড়ল। আপু বাই, আমি গেলাম, আর ভাড়াটা দিয়ে দিও কেমন? এটা বলে দৌড় দিলাম। আচ্ছা যা, ভালোভাবে ক্লাস করবি আর ফাজলম করবি না কিন্তু। আচ্ছা বলে চলে গেলাম। এইদিকে আপু তার ভার্সিটিতে চলে গেল রিক্সা নিয়ে। কলেজ থেকে 5 মিনিটের রাস্তা আপুদের ভার্সিটি। আহমেদ কলেজে এসে দেখে হারামি বন্ধু দুইটা বড় আম গাছের নিচে বসে আড্ডা দিতেছে। তারপর তাদের কাছে গিয়ে বলল, কিরে, কি অবস্থা তোদের? ভালো। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কিরে রাফি, শাহিনের কি হইল? মামা তানিয়া আপু তাকে জুনিয়র বলে পাত্তা দিতেছে না, তাই মন খারাপ। শাহিন মন খারাপ করে লাভ নেই, আর একটু চেষ্টা কর, হয়ে যাবে। এতে যদি না হয় তখন দেখা যাবে। এখন চল ক্লাসে যাই। ওকে চল তাহলে। তারপর আমরা ক্লাসে গিয়ে একসাথে বসলাম। এইদিকে
মিম ভার্সিটিতে তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। ও মিম, তোর ওই শয়তান জুনিয়রকে কখন বলবি তাকে তুই ভালোবাসিস? এই তো এইচএসসি পরীক্ষা দিলি, তারপর বলবো নি। তা তোর বাবা মা আর আহমেদের বাবা মা কি মানবে? মানবে না মানে 100 বার মানবে, না হলে অন্যদিকে অ্যাপ্লাই করব। আচ্ছা, আহমেদ যদি তোকে ভালো না বেসে যদি অন্য কাউকে ভালোবাসে তখন? সে কি করলো না করলো সেগুলো দেখার টাইম নেই, সে আমার মানে আমার। তা জোর করতে আর ভালোবাসা হয় না। সমস্যা নেই, আমার জিনিস আমার কাছে থাকবে, সেটা ইচ্ছেতে হোক বা অনিচ্ছাতে। তা তোকে যে আমার দেবর মানি, আহমেদের বন্ধু শাহিন ভালোবাসে তোকে, জানিস? হুম, তাহলে বলে দে। থাক, আরো কয়দিন দেখি জুনিয়রটারে আমার জন্য কি কি করতে পারে। তুইও না পারশো বাটে, দেখিস দেখতে দেখতে অন্য কোথাও চলে যাবে। গেলে হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। সেটা তখন দেখা যাবে, এখন চল ক্লাসে চল। এটা বলে তারা তিনজন ক্লাসে চলে গেল। এইদিকে আহমেদ একে একে সব ক্লাস শেষ করে আবার গাছতলে বসে পড়ল আর সুন্দরী সুন্দরী আপাদের দিকে তাকাচ্ছে। কারণ আর 15 দিন এই কলেজে আছে তো তাদের আর দেখতে পাবে না। এই কষ্টে একটা গান মনে আসলো, তাই তিনজনে মিলে গাইতে লাগলো। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি। মাঝরাতেতে বদনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতে থাকতে গেল, ডাকনামে তোর ডাকতে গেল মন। কি করি এমন অসুখে জমেছে মরণেই বুকে। হো, একটা প্রেমের গান লিখেছি। এইভাবে গান শেষ করে চোখ খুলে দেখে অনেক ছেলে মেয়ে তাদের গান শুনছিল এবং গান শেষ হতে হাতের তালি দিতে লাগলো। তখন একটা মেয়ে এসে বলল, হাই, আমি তিশা। দাদা, আমি রাফি, এটা আহমেদ, এটা শাহিন। আপনি সুন্দর গান গাইতে পারেন দেখি। আহমদরা সবাই একসাথে বলে উঠল ধন্যবাদ। আচ্ছা, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। কি বলিস আহমেদ? তোর যেটা ভালো লাগে সেটা কর। ওকে ফ্রেন্ড। ওকে ফ্রেন্ড বলে সবার সাথে হাত মেলালো এবং সবার শেষে আহমদের সাথে হাত মেলালো তিশা। আচ্ছা, তোমরা থাকো, আমার একটা কাজ আছে। ওকে, বাই। বলেটা তা দিয়ে চলে গেল। আর এইসব পেছন থেকে একজন দেখে রাগে ফুঁসতে লাগলো। তিশা যেতে তারা আবার আড্ডা দিতে লাগলো। হঠাৎ পেছন থেকে আহমেদের কলার ধরে কেউ গালে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, কুত্তা, সাহস কি করে হয় অন্য মেয়ের হাত ধরার? আহমেদ গালে হাত দিয়ে সামনে তাকাতেই দেখে এটা মিম আপু। আরে আপু, তুমি এখানে? আমি এখানে না আসলে তোমার আকাম দেখতে পেতাম না। আমি কি করলাম? তখন মিম আর আমার কলার ধরে বলল, ওই মামা মামি কি তোকে কলেজে পাঠায় মেয়েদের সাথে লুতুফুতু করতে নাকি? আরে আপু, তুমি ভুল বুঝতেছো। আমি কিছু ভুল বলতেছি না, আমি কলেজে না আসলে তো দেখতেই পেতাম না তুই কলেজে এসে এসব করিস। আরে আমার ওকে আর বলতে না দিয়ে, চুপ, একদম চুপ, তোকে আর কিচ্ছু বলতে হবে না। চল বাসায় চল, দেখাবো মজা। এতবার মানা করার পরও তুই কেন মেয়েদের সাথে এত ঘেঁষাঘেঁষি করিস? এটা বলে মিম আহমেদের কলার ধরে টানতে টানতে একটা গাড়ি ডেকে সেখানে তুলল। তারপর গাড়ি চলতে লাগলো। এইদিকে আহমেদ ভয়ে চুপসে আছে, আল্লাহ জানে কি হবে তার। তারপর আপু ওকে বাসায় এনে ওর রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আপু, তুমি দরজা বন্ধ করলে কেন? চুপ, একদম চুপ। তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? তোমার কথা আর কি অমান্য করেছি আমি? মিম আপু, কি করছো? এত বড় একটা কাজ করে বলতেছিস কিচ্ছু করস নাই? হ্যাঁ, তুই ওই মেয়ের সাথে হাত মিলালি কেন? হ্যাঁ, তোর সাথে মেয়েটার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই, তুমি শুধু শুধু এমন করেছো। আমি এই কথাটা বলে মনে হয় ভুল করলাম। কি আমি ভুল করছি? তোর হাত ধরা, তোকে বাই বলা, এসব ভুল? সেসব ভুল না, তুমি ভুল বুঝতেছো যে। এটা বলতে মিম গালে দুটা থাপ্পড় দিয়ে বলল, দেখ, আমার মাথা বেশি গরম করিস না বলে দিচ্ছি। আমি যেমনই বুঝি না কেন তুই মেয়েদের সাথে কথা বলবি না, মানে বলবি না।
আর তোকে লাস্ট বার সাবধান করে দিলাম, পরের বার এমন হলে মামাকে বলে এমন মায়ের খাওয়াবো সেটা তুই নিজেও ভাবতে পারবি না। এটা বলে হনহন করে চলে গেল মিম। আর আহমদ গালে হাত দিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। কি গুন্ডি মেরে বাবা, এইসব ভাবছে তখন ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাফি। কিরে মামা, বেঁচে আছিস না মারা গেছিস? না বেটা, বেঁচে আছি। তোর ভবিষ্যতের কথা ভেবে আমার দুঃখ হয় রে। খালি তোর হয় না, আমার তো হয় বেটা। এই গুণিটারে নিয়ে সারা জীবন সংসার করবো কেমনে? সেটা ছাড়, আগে পটাবি কেমনে এরা ভাব। যে রাগি ভালোবাসি বলতে গেলে তো মেরে ভাজ করলে মনে হয়। সেটা পরীক্ষার পরে চিন্তা করবো, এখন রাখি। এইদিকে রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সময় আহমদের আম্মু বলে উঠল। কি রে মা, হুট করে আসলি, আবার চলেও যাচ্ছিস, কিছু কি হয়েছে? মামি কিচ্ছু হয়নি, তোমার ছেলেকে দেখে রাখিও। আর আমি ওকে নিজে কলেজে নিয়ে যাব আর নিজে নিয়ে আসবো, আর আমাকে ছাড়া গেলে ওর খবর করে ছাড়বো বলে দিও। এটা বলে রাগ দেখিয়ে চলে গেল। এইদিকে আহমদ ফ্রেশ হয়ে নিচে এসে। আম্মু, ও আম্মু, কোথায় গেলা? না, দেখছি এটাতে কাজ হবে না। ও আব্বুর বউ, আব্বুর বউ, কোথায় তুমি? ক্ষুধা লাগছে, খেতে দাও। এটা বলতে আম্মু রান্নাঘর থেকে রুটি উল্টানোর খুন্তি নিয়ে রেগে মেগে আসতে লাগলো। কি বললি হারামজাদা, আবার বল। কি বললাম আম্মু? বলছি আর কি, তা খাবার দিবা নাকি চলে যাব? চলে গেলে আমার কি, খালি পেটে তুই থাকবি, আমি না। ও মা গো, খেতে দাও না প্লিজ। হয়েছে, আর তেল দিতে হবে না, বস, টেবিলে খাবার দিতেছি। আম্মু, তেল তো আমার হাতে নেই, তাহলে তোমাকে দিলাম কখন? আহমদ, বেশি হচ্ছে কিন্তু। আম্মুর রাগী মুখ দেখে চুপ হয়ে গেল। একটু পর ওর আম্মু খাবার নিয়ে ওকে দিল আর ওই খেতে লাগলো। তখন আম্মু মিমের বলে যাওয়া কথাগুলো বলল। আহমদ তো মনে মনে মহা খুশি। মিমের সাথে তাহলে প্রতিদিন কলেজে যাব, কি যে মজা হবে। কিন্তু একটু ভাব নিয়ে বলল, আম্মু এটা কেমন কথা? আমি কেন আপুর সাথে যাব? আমি আমার মতো করে যাব। দেখ, আমাদের কোনো মেয়ে নেই, আমরা মিমকে নিজের মেয়ে মনে করি, আর মিমও আমাদের মা বাবা মানে। আর তোকে ছোট ভাইয়ের মতো দেখে শুনে রাখে, যদি তোর কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? তাই বলছি তোর আপুর কথা শুনিস। আর তোর আব্বু তো তোকে বলছে, মিমের কথা না শুনলে তোর খবর করে ছাড়বে। এইদিকে আম্মুর কথা শুনে আহমদ মনে মনে বলল, হ্যাঁ, আইসে বাইরের মতো দেখে। বলি, তোমাদের মেয়েকে জামাইয়ের চোখে দেখতে বললে কি দোষ হয়? কিরে, মনে মনে কি ভাবছিস? না, কিছু না। তারপর নিজের মতো খাবার খেয়ে রুমে এসে গেম খেলতে লাগলো। তখন দেখি মিম আপু, দেখ এখন কেন আপু বলছিস? সামনে থাকলে বলবো, এখন নয়। দেখি ডিম বউ কল দিছে। কল দেওয়াতে মাথায় এমন গরম হইলো, ইচ্ছা করছে ফোনের ভিতর ঢুকে সব চুল ছিঁড়ে দিই। মন খারাপ করে ফোন ধরলাম। হ্যালো। কিরে, মুড খারাপ? না, অনেক আনন্দে আছি। সরি। কিসের সরি? আসলে তোকে ওইভাবে থাপ্পড় দেওয়া আমার মোটেও ঠিক হয়নি। আরে আমি কিছু মনে করিনি। দেখ, তোর এখন আবেগময় জীবন, তোর মনে এখন অনেক কিছুই করতে চাইবে, আর আমি বা মামা মামি চাই না তুই খারাপ হয়ে যাস বা খারাপ কিছুতে জড়িয়ে পড়িস, তাই তোকে এমন শাসন করি। থাক, আমি জানি, তাই তো কিছু বলি না। খাবার খেয়েছিস? তুমি খেয়েছো? আচ্ছা রাখি, কেমন? ওকে, রাখ। এটা বলে ফোনটা কেটে দিয়ে আহমদ ওর আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেল। একটু পর ওদের আড্ডার জায়গায় এসে দেখে শাহিন রাফি দুইজন মিলে আড্ডা দিচ্ছে। কিরে, তোদের খবর কি? আর ভালো, সব ভালো তো তোদের। আমি এক পিস হয়ে কি ভালো থাকতে পারি? আমরা ভালো, কিন্তু তোমার খবর জিগানো লাগবে না, কারণ তোমার না বলা প্রেমিকার শাসন পেয়ে দেখি অনেক ভালো আছো। আছি। তাতে তোর কি? আগে নিজেরটাকে আগে লাইনে আন, তারপর আমার কথা বলতে আইস। আরে আমারটা তো আমাকে পেছন ঘুরাইতেছে, আর আমি ভালোবাসি কথাটা বলতে পারছি, কিন্তু তুমি যাকে ভালোবাসে তাকে আপু বলে ডাকো। আর যে গুন্ডি মনে হয় এই জীবে আর বলতে পারবে। দেখ, রাগাবি না কিন্তু। রাগালে পিরিয়ড শুরু হওয়ার আগেই খতম করে দেব। আর আমি কি করতে পারি না পারি সেটা পরীক্ষার পর দেখা যাবে। দেখছি সবাই পরীক্ষার পর ব্যস্ত হয়ে যাবে, আমি কি করব? কষ্ট পেও না বাবু, আমরা তোমাকে একটা খুঁজে দিতে হবে না,
কারণ তুই যে হারে বন্ড, 2-4টা এমনি জুড়ে ফেলতে পারিস। এই কথা বলে শাহিন হাসতে লাগলো। হাস, আরো জোরে হাস, আমারও টাইম আইবো, তখন আমিও দেখাবো। এইভাবে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। তারপর রুমে এসে মন দিয়ে পড়তে লাগলো, কারণ 15 দিন পর ফাইনাল পরীক্ষা, রেজাল্ট ভালো করতে হবে। রাত 12টা পর্যন্ত পড়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসার থেকে বের হতে সামনে থাকা মানুষটিকে দেখে চোখ ছানা বড়া হয়ে গেল। আহমেদ পুরো বাঁশ খেয়ে গেল মিমকে দেখে। নীল একটা জামা, মুখে হালকা মেকআপ, দেখে হালকা কাজল, এতে তার চোখগুলো মায়াবী লাগছে। দরজার আড়াল থেকে দেখছে আহমেদের চোখ যেন মিমের দিক থেকে সরতেছে না। তারপর নিজেকে সামলে মিমকে কিছু বুঝতে না দিয়ে বাহিরে বের হলো। আর আপু তুমি এখানে? তোর জন্য দাঁড়িয়ে আছি, চল তাহলে আজ থেকে গাড়ি করে যাব। আমি কেন তোমার সাথে যাব? তুমি যাও, আমি একলা যেতে পারবো। ও, আমি তোকে ছাড়া চলে যাব আর তুই কলেজে যাওয়ার সময় মেয়েদের সাথে ট্যাঙ্কি মারবি, তাই না? সেটা তো আমি হতে দেব না। আরে না। তোর আরে নার গুষ্টি মারি, ওঠ ওঠ গাড়িতে। এটা বলে মিম হাত ধরে গাড়িতে তুললো আর মিম গাড়ি চালাতে লাগলো। এইদিকে মিমের দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে আহমেদ ভাবছে, এত রাগ করো কেন তুমি? একটু আদর করে কথা তো বলতে পারো। কিরে, কিছু কি বললি? আহমেদ মনে মনে ভাবছে, এই যা, ডাইনিটা আবার শুনে ফেললো না তো। আরে না আপু, এমনি কিছু বলিনি। ও, তারপর দুইজন চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর কলেজে আসতে গাড়ি থেকে নেমে মিমকে বিদায় দিল। আর তখন মিম বলল, খবরদার কোনো মেয়েদের সাথে যেন মেলামেশা করতে না দেখি। এইদিকে আহমদ একটা মুচকি হাসি দিয়ে বন্ধুদের কাছে যাওয়ার জন্য দৌড় দিল। হঠাৎ ধপাস করে পড়ে গেল একজনের সাথে ধাক্কা খেয়ে। তারপর সামনে তাকিয়ে দেখে, ও মা, এটা তো একটা বেডি, থুকু মেয়ে। এইদিকে আমগো কোমরটা গেল রে, আবে কোন হালারে ধাক্কা দিয়ে ফেলে দিলি? এটা বলে মেয়েটা সামনে তাকিয়ে উঠে দাঁড়ালো। আর আহমেদ উঠে দাঁড়ালো, কিন্তু দুই গালে আগে থেকে হাত দিয়ে রাখলো যাতে আদর করতে না পারে। ওই ছেলে, চোখে কি হাত দিয়ে হাঁটেন? সরি আপু, আমি দেখতে পাইনি। কিসের সরি? কিসের সরি? আসলে তোদের মতো কিছু ছেলে আছে, মেয়েদেরকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে মজা নেবে, তারপর কিছু বলতে গেলেই সরি বলবে। দেখেন আপু, আপনি একটু বেশি কথা বলছেন। আমি বলছি আমার ভুল হয়েছে, তারপরও কেন এসব বলছেন? লুচ্চামি করলে বলবো না, তো আপ্যায়ন করবো। আরেকটা বাজে কথা বলবি তো কি করবো নিজেও জানি না। আজ মেয়ে বলে বেঁচে গেলি, তোর জায়গায় ছেলে থাকলে এতক্ষণে কোথায় থাকতো নিজে জানি না। এটা বলে বন্ধুদের কাছে চলে আসলাম। এইদিকে মেয়েটা আহমদের কথা শুনে রেগে মেগে আগুন আর নিজে নিজে বলতে লাগলো, তোকে তো আমি দেখে নিব, শুধু একবার বাগে পাই। এটা বলে মেয়েটা হন হন করে চলে গেল। এইদিকে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গিয়ে অবাক, ধাক্কা খাওয়া মেয়েটা ক্লাসে। যাই হোক, তাতে তার কি, সেই দিকে খেয়াল না দিয়ে ক্লাস করতে লাগলো। ক্লাসের ফাঁকে আহমেদ আর রাফি খেয়াল করলো শাহিন মনমরা হয়ে বসে আছে, ক্লাসে কোনো মনোযোগ নাই। কিরে শাহিন, তোর কি হয়েছে? কি হবে আমার? আমি তো ঠিক আছি। মিথ্যা কেন বলছিস? আমরা ক্লিয়ার দেখলাম তোর মন খারাপ, কি হয়েছে সেটা বল। আরে তেমন কিছু না, তানিয়ার কথা ভেবে মন খারাপ হচ্ছে। হেদির পিছনে সারাদিন পড়ে থাকি, অথচ পাত্তা দেয় না। এটা বলতে আহমদ শাহিনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, হালার গড়ের হালা, তুই একটা মেয়ের জন্য মন খারাপ করে বসে আছিস? এটা তোর থেকে আশা করি নাই। আর এমন মেয়ে কত আসবে আর যাবে, তাই বলে মন খারাপ করবি? ভাই, আমি তানিয়াকে অনেক বেশি ভালোবাসি, আর ওকে ছাড়া বাঁচবো না। দেখ শাহিন, আমরা জানি তুই তানিয়া আপুকে কত ভালোবাসিস, কিন্তু আমাদের আর কই একদিন পর ফাইনাল পরীক্ষা, তাই বলছি আপাতত এইসব চিন্তা মাথা থেকে জেরে ফেল, পড়ায় মন দেয়। আর একটা কথা, মেয়েদের একটু বেশি গুরুত্ব দিলে তাদের দাম বেড়ে যায়, তাই বলছি পরীক্ষার জন্য ওর থেকে দূরে থাক, দেখবি সে নিজে থেকেই তোর কাছে চলে আসবে। আচ্ছা, তোর কথা না হয় মেনে নিলাম, কিন্তু এর মধ্যে যদি সে অন্য কারো হয়ে যায় তখন? দেখ, এতদিন পিছনে ঘুরেও তাকে যেহেতু পাসনি,
আর যদি নাও পাওয়ার হয় তাহলে এইভাবে সারা জীবন গরুলো পাবে না। আর যদি পেয়ে যাস তাহলে না চাইতে পেয়ে যাবি। তাই বলছি পড়াশোনাতে মন দে। শাহিন আহমেদের কথা কিছু ঠিক ভেবে দেখ, কি করবি। তারপর শাহিন কিছু একটা ভেবে বলল, আজ থেকে নো মে অনলি পড়াশোনা আর আড্ডা। তারপর শাহিনের কথা শুনে অনেক খুশি হলো। এরপর তিনজনে মিলে ক্লাস করে বাইরে আসতে দেখে মিম কলেজের গেটে দাঁড়িয়ে আছে। তাই আহমেদ রাফি শাহিন থেকে বিদায় নিয়ে মিমের কাছে চলে আসলো। চলে এসেছিস, চল আজ ঘুরতে যাব। ওকে চল তাহলে। তারপর গাড়িতে উঠে পড়ল। তো তোর ফাইনালে আর কতদিন আছে? এই তো আর 14 দিন আছে। আচ্ছা, তোদের বিদায় হয়ে গেছে, তাহলে তোরা কলেজে আসছিস কেন? এখন আমাদের কোচিং চলছে, যেই সব বিষয়ে আমরা দুর্বল সেই সব বিষয়ে, বুঝলা? ও, তার আর কয়দিন চলবে? আজকে আর চলবে না। ও, এইভাবে কথা বলতে বলতে গাড়ি একটা পার্কে নিয়ে আসলো। তারপর গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে দেখে সবাই কাপল। আপু এখানে না আসলেও পারতে। মিম আহমেদের দিকে আর চোখে তাকিয়ে বলল, এখানে কি কোনো সমস্যা? না সমস্যা নেই, তবে দেখছো না এখানে সবাই কাপল আর আমরা দেখো ভাই বোন। এখানে না এসে নদীর পাড়ে গেলেও ভালো লাগতো। এটা বলতে দেখে মিম ওর দিকে রাগে চোখে তাকিয়ে বলল, বেশি কথা না বলে আমার সাথে হাঁট, কিন্তু কোনো মেয়ের দিকে চোখ তুলে ভুলেও তাকাবি না, না হলে চোখ একেবারে তুলে ফেলবো বলে দিলাম। দেখছেন কি গুন্ডি, ও নাকি চোখ তুলে ফেলবে। তাহলে আমি দেখবো কি করে? তার মানে তুই মেয়েদের দেখবি? না দেখার কি আছে, সিঙ্গেল মানুষ বলে দেখতে পারি। কি বললি কুত্তা? দাঁড়া, তোর মেয়ে দেখার বেশি শখ না? বের করছি। এটা বলে মিম যখনই আহমেদকে মারতে আসবে তখন তার পায়ের সাথে কিছু একটা লেগে মিম গায়ের ওপর পড়লো। আর এই আটটার বস্তা সামলাতে না পেরে পড়ে গেল আহমেদ। সাথে সাথে যেটা হওয়ার সেটা হয়ে গেল। ওর আর আপুর ঠোঁট এক হয়ে গেল। সাথে সাথে আপুর চোখগুলো বড় বড় হয়ে গেল। এই মুহূর্তটা যদিও ওর ভালো লাগছে, তারপরেও আহমেদ আপুর চোখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি আপুকে ছেড়ে উঠে পড়ল। তারপর মিম কিছু করার আগে দুই গালে হাত দিয়ে মিমকে বলতে লাগলো, সরি আপু, আসলে এমন একটা কিছু হবে আমি ভাবতে পারিনি। হয়েছে, পাবলিক প্লেসে বলে ছেড়ে দিলাম, এখন চুপচাপ আমার সাথে আয়। তারপর আর কি মিমের সাথে চুপচাপ হাঁটতে লাগলো। আর ভাবতে লাগলো মিমের আবার কি হলো, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর ওকে কিছু বলল না, আর এমন ভাব করছে যেন কিছু হয়নি। এইভাবে মাথায় নানা চিন্তা আর মিমের সাথে ঘোরাফেরার মধ্যে দিয়ে বিকাল হয়ে গেল। তারপর দুইজন বাসায় চলে আসলো। আজকালে বিকালের পড়ে যাওয়ার ঘটনাটা চোখের সামনে ভাসছে আহমেদের। ইস, তখন যদি তাড়াতাড়ি না ওঠে আরও কিছুক্ষণ থাকতাম ভালো লাগতো। আজকে ঘটনাটা শুধু মাথায় ঘুরছে, যার জন্য না পারলাম ঠিকমতো খাবার খেতে, না পারলাম শান্তি মতো পড়তে, আর না পারছি ঘুমাতে। এইভাবে প্রতিদিন আপুর সাথে কলেজে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মজা করা আর আপুর সাথে বাড়ি ফেরা, মাঝে মধ্যে ঘোরাঘুরি করত, যার কারণে মিম মায়াতে অতি মারাত্মকভাবে পড়ে গিয়েছে। এর মধ্যে শুরু হয়ে গিয়েছে আহমেদের পরীক্ষা। এরপর একে একে সব পরীক্ষা দিয়ে দিল। আজ শেষ পরীক্ষা ছিল, আর এটা শেষ করে তিন বন্ধু গাড়িতে বসে বলতে লাগলো, আজ তো শেষ পরীক্ষা দিয়ে দিলাম, চল আজকে ঘোরাঘুরি করি, কেমন? চল, ভালো একটা আইডিয়া দিছস বেটা। আহমদও বলল ভালো হবে। তারপর তিনজন মিলে ঘোরাঘুরি করতে লাগলো। হঠাৎ এমন কিছু হবে আহমদ ভাবতে পারেনি। তারা তিনজন নদীর পাড়ে অনেক মজা করে ঘুরতেছে। হঠাৎ করে পেছন থেকে কেউ শাহিনের কলার ধরে মেয়েলি কণ্ঠে বলতে লাগলো, এই কুত্তা, আমাকে কষ্টের ভিতরে রেখে এখানে এসে মজা করতেছিস তাই না? এটা বলতে ওরা পেছনে ঘুরে অবাক, কারণ এটা তো তানিয়া আপু। মানে কি? মানে কি মানে? তুই এতদিন আমার পিছনে ঘুরে আমাকে তোর প্রেমের জালে ফেলে এখন তুই বলছিস মানে? দেখেন, আগে যা হয়েছে না হয়েছে তা ভুলে যান। আমি আপনাকে ছাড়া এখন অনেক ভালো আছি। কি বললি কুত্তা? ভুলে যাবো? এই যদি ভুলার জন্য হয় তাহলে পিছনে কেন ঘুরলি? আপনার পিছনে ঘুরছিলাম কারণ আমি বেহায়া, তাই।
যদি বেহায়া না হতাম তাহলে আপনার পিছনে ঘুরতাম না। দেখ, আমিও তোকে অনেক ভালোবাসি। ভালোবাসা। একটা কথা মনে রাখবেন, সময় থাকতে সময় মূল্য দিতে হয়, তা না হলে পরে পস্তায় লাভ নেই। এই চল তো এখান থেকে। এটা বলে শাহিন যখন উল্টো দিকে হাঁটতে যাবে তখন তানিয়া আপু শাহিনের কলার ধরে বলতে লাগলো, কোথায় যাচ্ছিস আমাকে রেখে? আমার মনে আগুন জ্বালিয়ে এখন নিজে দূরে সরে যাচ্ছিস। এটা তো আমি হতে দেবো না। আরে পানি দিয়ে নিবে নিন। এই আগুন পানি দিয়ে নিভবে না, এই আগুন শুধু তুই নিভাতে পারবি। কিভাবে? কিভাবে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। আহমেদ, আমি তোমার বন্ধুকে নিয়ে যাচ্ছি, তোমরা ঘোরাঘুরি করো কেমন? এটা বলে শাহিনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর তখন শাহিন বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আমার বন্ধুদের কাছে যাব। এটা কেমন করে হয়? তোমাকে দেখতে হবে তো কিভাবে আগুন নিভাতে হয়। আর এইদিকে তাদের দুজনের কাণ্ড দেখে বাকিরা হাসতে লাগলো। চল, রাফি হালা তার লাং পেয়ে গেছে, আমরা না হয় আমাদেরটা করছি। মাম্মা চল। এটা বলে দুইজন হাঁটতে লাগলো। হঠাৎ রাফি ইশারা দিয়ে বলতে লাগলো, আহমেদ দেখ তো, এটা মিম আপু না? আর সাথে দেখ একটা ছেলে বসে আছে। তখন রাফির কথা মতো সেই দিকে তাকাতে বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছে ওর নিজের অনেক কাছের কিছু হারাতে বসলো। মনের মাঝে এক তোলপাড় ঝড় বইতে লাগলো, এই বুঝি কান্না করে দিবে। চল আহমদ, মিম আপুকে জিজ্ঞেস করে আসি ছেলেটাকে। তখন আহমেদ বলে উঠল, থাক ভাই, বলা লাগবে না। তাদের শুধু শুধু বিরক্ত করে লাভ কি? তার চেয়ে বরং আমরা চলে যাই, তারা তাদের মতো থাকুক। কিন্তু কোনো কিন্তু না, চল। এটা বলে যখনই চলে আসতে যাবে তখন ওদের চোখ মিম আপুর চোখাচোখি হয়ে গেল। কিন্তু আহমেদ সেই দিকে আর না তাকিয়ে রাফিকে নিয়ে চলে আসলো। এইদিকে মিম মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার, আহমদ আমাকে দেখেও এদিকে না এসে চলে গেল কেন? বুঝলাম না। আর এইদিকে মনি তার লাংকে তার কাছে রেখে কোথায় গিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই। উফ, অসহ্য। মনে মনে এইদিকে রাফি বলতে লাগলো, আহমদ, মিম আপুর সাথে ছেলেটা কে হতে পারে? হয়তো তার কোনো কাছের মানুষ। কিন্তু তুই যে। রাফিকে আর বলতে না দিয়ে বলতে লাগলো, থাক ভাই, এসব কথা আর বলিস না। যার যে মন ইচ্ছে তেমন করে থাকুক, এতে আমার কি। চল, অনেক দেরি হয়ে গিয়েছে, বাসায় যাব। ওকে তাহলে যা তুই, আমিও যাই। তারপর আহমেদ রাফিকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। মনটা অনেক খারাপ, কিছু ভালো লাগছে না। আম্মু খাবার খেতে ডাকছিল বাট যায়নি। বিছানাতে শুয়ে শুয়ে মিমের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে আর কান্না করে বালিশ ভিজিয়ে ফেলছে। যাকে নিজের চাইতে বেশি ভালোবাসে তাকে আজ অন্য কারো সাথে দেখবে এটা কখনো ভাবতে পারেনি। মিম, ও সরি, সে তো এখন তার নেই। মিম আপু যখন তাকে শাসন করত, তার উপর রাগ করত, তখন সত্যি বলতে ওর অনেক ভালো লাগতো। যখন সে কোনো মেয়ের সাথে কথা বলতো তখন মিম যেভাবে রাগ দেখাতো তখন আহমেদ ভাবতো আপু তাকে পছন্দ করে। কিন্তু সেটা যে তার ভুল ধারণা আজ প্রমাণ হয়ে গেল। এসব ভাবছে তখন পাশে থাকা ফোনটা বেজে উঠল। তাকেই দেখে মিম কল দিয়েছে। মিমের নাম্বার দেখে ফোনটা ধরতে ইচ্ছেটা চলে গেল। অন্যদিন হলে অনেক খুশি হতো, বাট আজকে কেন জানি খুশি হতে পারল না। তাই ফোনটা না ধরে সাইলেন্স করে রেখে দিল। এই দেখে কল না ধরাতে মিম একের পর এক কল দিয়ে যাচ্ছে, কিন্তু কল ধরছে না দেখে মিম প্রচণ্ড রেগে গেল আর বলতে লাগলো, কুত্তা, বিলাই, হনুমান, ফোন রেখে কোথায় গেল বুঝতেছি না। এতবার কল দিলাম, তাও ধরছে না। এইদিকে সন্ধ্যা হওয়ার কারণে যেতেও পারছি না, না হলে কুত্তাটার খবর নিতাম। আচ্ছা, রাতে কল দেব, এখন মনে হয় কোথাও গিয়েছে। এইদিকে আহমেদ মিম আপুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। ঘুম ভাঙলো আম্মুর ডাকে। বাবা, খাবার খাবি না? না আম্মু, আমার ভালো লাগছে না, তোমরা খেয়ে নাও। সে কি, দুপুরের খাবার খাসনি, এখন বলছিস রাতের খাবারও খাবি না? শরীর খারাপ করবে তো তোর? না, আমার আজ পেট ভরা, তাই খেতে পারবো না, তোমরা খেয়ে নাও। তখন আম্মু আহমেদের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি হয়েছে বাবা, তোর কি কোনো কারণে মন খারাপ তোর? আমাকে একটু বল, কেউ কি কিছু বলছে? আরে না মা,
কেউ কিছু বলেনি, এমনিতেই পরীক্ষা দিলাম আর বন্ধুদের সাথে আড্ডা দিলাম, এটা ক্লান্ত লাগছে, তাই কিছু হয়নি আমার। ওকে থাকো, তাহলে আমি গেলাম। এটা বলে আম্মু চলে গেল আর আহমেদ বলতে লাগলো, আম্মু, তোমার ছেলের মন খারাপ কিসের জন্য? সেই কারণটা চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, কিন্তু কি করব আম্মু, আমি যে এই কাজ করতে পারবো না। এটা বলে ফোনটা হাতে নিয়ে আহমেদ অবাক, কারণ মিমের 50+ মিস কল। আপু আহমেদকে কেন কল দিচ্ছে বুঝলো না। না, হয়তো কোনো কাজ হবে। যাই হোক, এখন আপুর সাথে কথা বলার ইচ্ছে নেই, কারণ তার সাথে কথা বলে তার মায়াতে আরও বেশি পড়বে। তার মায়া কাটানোর জন্য তার থেকে যত বেশি দূরে থাকা সম্ভব সে চেষ্টা করবে, কিন্তু তাকে সারা জীবন ভালোবেসে যাবে। এই সবগুলোতে বলতে ফোন টিপতেছে, তখন শাহিন রাফি গ্রুপ কল দিল, তাই দেরি না করে কল ধরলো। তখন দেখে মিম কল দিল, তাই মিমের কল কেটে দিল। মিমের সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না। এইদিকে ফোন কাটতে মিমের রেগে আবার কল দিল, কিন্তু আহমেদ কল এইবার হোল্ড করে দিল। তারপর বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। কে রে শাহিন, কে অবস্থা মামা? জিএফের আদর পেয়ে তো দেখি একদিনই মোটা হয়ে গেছিস। দূর শালা, জীবনে এর চেয়ে ভুল ডিসিশন মনে হয় আর নেয়নি। কি হয়েছে আবার? কি হয়নি সেটা বল। তানিয়া গুন্ডি একটা পিছনে এতদিন ঘুরলাম, এমন হবে যদি আগে জানতাম তার পিছনে ঘুরতে তো দূরে থাক, কখনো তার পিছনে সামনেই যেতাম না। আরে হালা, কি হয়েছে সেটা বল। কি আর বলবো ভাই, সামনে তাকালে এই মেয়ের দিকে তাকালি কেন, পিছনে তাকালে বলে এই মেয়ের দিকে তাকালি কেন, কি আর করবো ভাই, সবখানে প্যারা। একটু সময় যদি এত প্যারা দেয় তাহলে বুঝতে পারছিস। বোঝ শালা, প্রেম করার মজা। তা তোর অবস্থা কি? মিমাপুকে কখন বলবি তোমার মনের কথা? শাহিনের মুখে মিম নামটা শুনে মুখটা কালো হয়ে গেল। তখন রাফি কথা কাটানোর জন্য বলে উঠল, আরে থাক আহমদের কথা, আগে বল ট্রিট কখন দিবি? আচ্ছা কাল দিব, সবাই আড্ডার জায়গায় চলে আসিস। আচ্ছা তোর আড্ডা দে, আমি গেলাম। এটা বলে ফোন কেটে দিলাম। আহমেদ কল কাটতে শাহিন বলল। কিরে রাফি, এটার আবার কি হলো? তারপর রাফি বিকালের সব কথা খুলে বলল। তাই তো বলি, এটা আজকে না মনমরা হয়ে আছে। আচ্ছা আমি যাই, তোদের ভাবি কল দিয়েছে। ওকে যা। এইদিকে মিম রেগে মেগে বলতে লাগলো, কুত্তা আমার কল কেটে দিচ্ছে, আমার ফোন ধরছে না। সকালটা একবার হোক, তারপর দেখাবো মজা। এই মিম কি জিনিস। মামিকে কল দিয়ে দেখি হারিমিটা কি হলো। যেই ভাবা সেই কাজ। মিম আহমেদের আম্মুকে কল দিল, আর সাথে সাথে আম্মু কল ধরে ফেললো। হ্যালো মিম মামুনি, কেন কল দিয়েছো? মামি, আহমদ কোথায়? ওকে সন্ধ্যা থেকে কল দিচ্ছি, কিন্তু কল ধরছে না কেন? কে জানি, সে তো রুমে আছে। কি, রুমে থেকেও আমার কল ধরছে না? কি হয়েছে জানি না, ছেলেটা পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরলো মন খারাপ করে। দুপুরের খাবারটা খেলো না, আবার রাতেরটাও খেলো না। বুঝতেছি না ছেলেটার কি হলো। কি বলছো মামি? আহমদ 2 বেলা না খেয়ে আছে, আর আমাকে বলোনি কেন তুমি? হ্যাঁ, তার তো শরীর খারাপ করবে। আর তুমি কেমন মা যে ছেলে না খেয়ে আছে আর তুমি তাকে খাওয়ালে না? অনেক জোর করছি, বাট খাবে না বলছে। খাবে না বললে হলো, জোর করে খাওয়াতে হবে। বুঝতেছি তোমাদের ধারা কিচ্ছু হবে না, আমার জিনিস আমাকেই দেখতে হবে। এটা বলে ফোনটা কেটে দিল। আর এইদিকে মিম কি বলছে আম্মুর মাথায় কিছু ঢুকলো না। আহমদ মনের সুখে ঘুমাচ্ছিল। রুমের দরজার ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। ঘুমো ঘুমো চোখে দরজার দিকে তাকিয়ে দেখে দরজার এমনভাবে ধাক্কাচ্ছে, যদি আরেকটু দেরি করে তাহলে রুমের দরজা ভেঙে ফেলবে। তাই চোখ ডলতে ডলতে দরজা খুলে দিতে হঠাৎ ওর সাথে এমন একটা ঘটনা ঘটবে তা ভাবতে পারেনি। দরজা খুলতে মিম আপু ওকে এক ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢোকালো আর রুমের দরজা বন্ধ করে দিল। এ কি আপু, আপনি দরজা বন্ধ করলেন কেন? কুত্তা, একদম চুপ কর। আরেকটা কথা বলে এমন হল করব না, ভাবতে পারবি না। মিম দরজা বন্ধ করে আহমেদের দিকে আসতে লাগলো, আর আমি এক পা করে পেছনে যেতে লাগলাম। আপু, তুমি এভাবে আমার দিকে আসছো কেন? দেখো, ভালো হবে না কিন্তু। তখন মিম ওর কাছে এসে ওর কলার ধরে টান দিয়ে একদম তার মুখের সামনে নিয়ে আসলো। এতে মিমের গরম নিঃশ্বাস আহমেদের মুখে পড়তে ওর পুরো শরীর কারেন্ট বয়ে গেল। তখন মিম বলতে লাগলো,
কি ভালো হবে আর কি খারাপ হবে সেটা আমি দেখব। আগে তুই বল, কাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোকে কত কল দিলাম, তুই ফোন উঠালি না কেন? আমার ফোন আমি তুলবো নাকি তুলবো না সেটা আপনাকে বলবো নাকি? কি বললি কুত্তা? আমাকে বলবি না? ওই, তুই আমার মুখের উপর কথা বলার সাহস কোথায় পেলি? দেখেন এখানে সাহসের কি আছে? আমার ভালো লাগেনি তাই ধরলাম না। আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি কিছু বলতে পারেন না। সেটা মানলাম, কিন্তু তুই আমাকে হঠাৎ করে আপনি ডাকতেছিস কেন? ওই যে বললাম আমার ভালো লাগে তাই। তাছাড়া কিছু কিছু মানুষকে তুমি ডাকার চেয়ে আপনি ডাকাতে অনেক অনেক ভালো। এখন তাহলে তুই এটা বলবি তোর ইচ্ছাতেই তুই কাল দুপুরে ও রাতে খাবার খাসনি, তাই তো? হুম। আহমেদ এই কথা বলে মিমের দিকে তাকাতে দেখে চোখের রাগ লাল হয়ে গেছে, যেহেতু মিমের মুখ আর আহমেদের মুখের ভেতর দূরত্ব নেই, সেহেতু তার চোখের দিকে তাকাতে মনের মধ্যে ভয় হতে লাগলো। কি থেকে কি করে ফেলে তা জানে না আহমেদ। তারপর দেখলো মিম চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকার পর চোখ খুলে শান্ত গলায় বলতে লাগলো, আচ্ছা আহমদ, তুই আমাকে একটা কথা বলবি? কি কথা? তুই না কেমন জানি হয়ে গেছিস কালকের পর থেকে। আগের দিনও তো ঠিক ছিলি, হঠাৎ এমন কি হলো যে তুই খাবার খাওয়া সব ছেড়ে দিলি? কিছু কথা কাউকে বলা যায় না, কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, কিছু দূরত্ব অজান্তে হয়ে যায় যেটা আমাদের মেনে নিতে হয়, আর কিছু কিছু খারাপ লাগা আনমনে হয়ে যায় যেটা নিজেও জানি না। বাবা, কথা তো ভালো বলতে শিখেছিস। হয়তো। আচ্ছা আপনি যান, আমি ফ্রেশ হব। তা ফ্রেশ হতে কে মানা করেছে? তুই যা, আমি এখানে আছি। আপনি জান তো এমনিতে ভালো লাগছিল না, আর আপনি এসে মুড আরও খারাপ করে দিয়েছেন। কি কি বললি কুত্তা? আমি তোর মুড খারাপ করে দিয়েছি? তাই নত কি? এটা বলতে আহমেদ কিছু বোঝার আগে মিম আহমেদের মাথার চুল খামচি ধরে ওর ঠোঁট জোড়া তার নিয়ন্ত্রণে নিয়ে নিল। মিমের ঠোঁটের ছোঁয়া পেতে আহমেদ ডিমের মতো চোখ বড় বড় করে ফেলল, আর আহমেদের শরীরটা পুরো বরফের মতো জমে গেল। আহমেদের মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে, কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ পর মিম আলতো করে ওকে ছেড়ে দিল। আর আমি এখনো কলা গাছের মতো দাঁড়িয়ে আছি। আহমেদ এমন অবস্থা দেখে মিম বলতে লাগলো, এইটুকুতে যদি এই অবস্থা হয় তাহলে বিয়ের পর কি হবে আমার জুনিয়র বরের? ওই আহমদ, কোথায় হারিয়ে গেলি? আহমদ, ওই আহমদ। এটা বলে আহমেদকে একটা ধাক্কা দিল, আর সাথে সাথে আহমেদ হকচকিয়ে বলতে লাগলো, কি হয়েছে? ছি আপু, আপনি এটা কি করলেন? আমি কি করলাম আবার? এই যে আমাকে ইয়ে দিলে, তোমার লজ্জা করে না ছোট ভাইয়ের সাথে এমন একটা কাজ করতে? এটা বলতে মিম আহমেদের কলার ধরে ওকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। কে কার ভাই? আরেকবার আপু বলবি মুখ সেলাই করে দিব। অনেক সহ্য করেছি তোর মুখেতে আপু ডাক। এইবার থেকে যদি আপু ডাকিস তাহলে বুঝবি এই মিম কি জিনিস। এইদিকে আহমেদ মনে মনে বলতে লাগলো, আইসে আপু ডাকবো না। নিজের বিয়ে ফ্রেকে আমাকে বলছে আপন লাগতে। ইচ্ছে করছে ডাইনের সব চুল ছিঁড়ে পেতনিকে দিয়ে দিই। ওই, কি ভাবছিস? কিছু না, আপনি আমাকে ছাড়েন, আমি ফ্রেশ হব। আচ্ছা, ছেড়ে দেব। তার আগে একটা কথা বলবি? নরম সরে বলল কথাটা। কি? ভালোবাসিস আমাকে? মিমের মুখে এই কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। হ্যাঁ বলবে নাকি না মাথা কাজ করছে না। হ্যাঁ বলে কি হবে, সে তো অন্য কারো। আর নাও বলতে পারছে না, কারণ তাকেও সেও ভালোবাসে। কিন্তু মিমের হঠাৎ এমন প্রশ্ন কেন করলো? এটা কেমন কথা? আপু বলতে গিয়েও বললাম না। হ্যাঁ বা না এটা শুনতে চেয়েছি। আপুর রাগী গলায় কথা বলাতে চুপ করে মাথা নিচু করে ফেললাম। কি হলো? চুপ কেন? বলতে কি লজ্জা করে? হ্যাঁ নাকি না তাড়াতাড়ি বল। আর হ্যাঁ, সত্যি কথাটা বলবি কিন্তু, তা না হলে খবর আছে। এই মহা জামালায় পড়ে গেলাম। যদি বলি হ্যাঁ, বলি এতে এক সমস্যা, আর না বললে আরেক সমস্যা। তো যা হওয়ার হবে বলে দিই। কি হলো? আমার কথা কি তোর কানে যায় না, নাকি মামিকে ডাকবো? না না আপু, আমাকে ডাক দিও না। বলছি। বল। আস্তে করে বললাম হ্যাঁ। কি বললি? শুনতে পাইনি, আরো জোরে বল। হ্যাঁ। আরো জোরে বল, শুনতে পাচ্ছি না। এইবার মাথাটা গরম হয়ে গেল। আপুর মাথাটা ধরে আমার মুখটা কানের কাছে নিয়ে জুড়ে গিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এটা বলতে ঠাস ঠাস করে আওয়াজ হলো। যেটা ভাবছেন সেটা মিম আহমেদ গালে থাপ্পড় দিল। গালে হাত দিয়ে ও বলতে লাগলো, আমাকে মারলেন কেন? আপনি তো কানে শুনতে পাচ্ছিলেন না, তাই তো কানের কাছে গিয়ে বললাম। তোকে আমি সেটার জন্য মারিনি। তাহলে কী জন্য মারছেন? ফার্স্টলি মারছি আমি তোর বড়, সেকেন্ডলি যে তুই নিজের দোষের জন্য 2 বেলা খাবার খেলি না। আমি অনেক আবুল দেখেছি, তোর মতো আবুল কখনো দেখিনি। হ্যাঁ, আমি আবুল। আমি নিজের জন্য 2 বেলা খাবার খাইনি, এতে আপনি কেন মারবেন? ইচ্ছে তো করছে আরো 2টো দিতে, আবুল কোথাকার। কাল যে নদীর পাড়ে আমাকে একটা ছেলের সাথে দেখে তুই সেখান থেকে এসে দরজা বন্ধ করে আছিস, আমার কাছে গিয়ে একবারও জিজ্ঞাসা করেছিস ছেলেটাকে? এটা আপু কেমনে জানলো? আরে আপু তো আমাকে সেখানে দেখেছে। দেখলাম আপনারা অনেক হাসি খুশিতে আছেন। যদি সেখানে যেতাম তাহলে হয়তো সমস্যা হবে, তাই আপনাদের কাছে গিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করতে চাইনি। মারি একটা থাপ্পড়। ওই তুই জানিস সে কে হয় আমার? হ্যাঁ, এখানে না জানার কি আছে, সে আপনার বিএফ হবে। এই জন্য তোকে আবুল বলি। আরে বোকা, সে আমার দুলাভাই হয়, দুলাভাই। আমার বান্ধবী মনির হবু জামাই। মনি আমাদেরকে তার সাথে পরিচয় করে দিতে আনছে, আর তুই যখন আমাদের দেখলি তখন মনি কোথায় যেন গিয়েছিল। আহমেদ তো আপুর মুখে এমন কথা শুনে খুশি হয়ে গেল। ইচ্ছে করছে লুঙ্গি নাচ দিতে, কিন্তু আপু থাকাতে পারল না। ও আচ্ছা, আবুল একটা। আচ্ছা শোন, ফ্রেশ হয়ে নিচে আয়, ঘুরতে যাব। অনেক দিন ঘোরা হয়নি। আর হ্যাঁ, উল্টাপাল্টা কিছু মাথায় আনবি না। এটা বলে মিম আহমেদকে ছেড়ে রুম থেকে চলে যেতে লাগলো। এইদিকে আহমেদ নাচতে লাগলো, আপু সিঙ্গেল কি মজা। আর বলতে লাগলো, আহমেদ এই সুযোগে লোহা গরম আছে, হাতুড়ি মারতে হবে। আজকে মিমকে তার মনের কথা বলে দিবে, যা হওয়ার হবে। তারপর খুশি মনে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখে রাক্ষসী খাবার খাচ্ছে। তারপর আহমেদ টেবিলে বসে বলতে লাগলো খাবার দিতে। তখন আপু আস্তে করে বলে উঠল, মিষ্টি খেয়ে পেট ভরেনি নাকি? মিমের কথা শুনে আহমেদ চোখ বড় বড় করে ফেললো। আর এইদিকে আপু ওর এমন অবস্থা দেখে মিটিমিটি হাসতেছে। তখন আম্মু, এই নে খাবার খেয়ে নে। তারপর আহমেদ আর কিছু না বলে খাবার খেতে লাগলো। খাবার শেষ করতে দুইজন আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল ঘুরতে। তারপর বাইরে এসে একটা রিক্সা নিয়ে দুইজন ঘুরতে লাগলো। ওর যে এখন কি খুশি লাগছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। নিজের প্রিয় মানুষটার সাথে পাশাপাশি বসে এক রিক্সাতে বসে ঘোরাঘুরি করার মুহূর্তটা আলাদা। এই ভালো লাগা অনুভূতিটা কাউকে বলে বোঝাতে কেউ পারবে না। একটা জিনিসের কমতি, সেটা হচ্ছে হাতে হাত রাখা। তবুও একটা আলাদা ভালো লাগা কাজ করে। এইভাবে মিমের সাথে নানা কথা হাসি মজা করতে অনেকক্ষণ রিকশায় চড়ে ঘুরলাম। তারপর একটা পার্কের সামনে এসে নেমে পড়ল। তারপর দুজনে পার্কের ভিতরে এসে পায়ে পা মিলিয়ে দুজনে পাশাপাশি হাঁটতে লাগলাম। হঠাৎ করে সেটা কল্পনা করতে পারেনি, ভাবতে পারেনি ওর সাথে এমন একটা ঘটনা ঘটবে। আমি আর মিম দুজনে একসাথে পায়ে পা মিলিয়ে হাঁটছি। জান আপু, আমি। এটা বলে মিমের দিকে তাকাতে দেখে মিম ওর পাশে নাই। আহমেদ ভয় পেয়ে গেল। কোথায় গেল? এটা বলে আশেপাশে তাকিয়ে দেখে মিমকে কোথাও দেখা যাচ্ছে না। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, কি রে, কি খুঁজতেছিস? আমি তো তোর পেছনে। এটা বলে পেছনে ঘুরতে দেখে মিম পেছনে হাত রেখে দাঁড়িয়ে আছে। মিমকে দেখে যেন আমার কলিজায় পানি আসলো। তারপর মিমের কাছে যাওয়ার সাথে সাথে মিম আপু হাঁটু গেড়ে বসে পড়ল। মিমের কাজকর্ম দেখে অবাক, কি করতে চাইছে মিম? তখন মিম বলতে লাগলো, জানি না ভালোবাসা কি জিনিস, জানি না ভালো লাগে কি। আমি এটা জানি, তুই যখন আমার সাথে থাকিস তখন আমার আলাদা মানসিক শান্তি মিলে। আমি চাই না তোকে ভালোবাসতে, চাই না তোর সাথে প্রেম করতে। আমি চাই তোর হাতে হাত রেখে পরন্ত বিকেলে রক্তমাখা ডুবন্ত সূর্যটা দেখতে। আমি চাই ভোরবেলা কাঁপন ধরানো ঠান্ডায় এক চাদরে মাথা গুজে শিশির ভেজা ঘাসে পায়ে পা মিলিয়ে হাঁটতে। আমি চাই শুধু তোর সাথে থাকতে। আমি চাই তোকে আমার করে আগলে রাখতে। আমি চাই আমার বেবিদের আপু হতে। চাই শুধু ইচ্ছে পূরণের আমার সঙ্গী হতে। হবি কি আমার? না হলেও সমস্যা নাই, করে নেব। এটা বলে আহমেদের দিকে মিম তার ডান হাত বাড়িয়ে দিল।
এইদিকে মিমের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কখনো ভাবতে পারেনি মিম আহমেদকে এইভাবে প্রপোজ করবে। ভেবেছিল সে করবে, কিন্তু এ তো দেখি তার থেকে এক পা এগিয়ে। কিরে আবুল, কোথায় হারিয়ে গেলি? আমি কিন্তু আর বসে থাকতে পারছি না। মিমের এমন কথায় আহমেদ ভাব বাদ দিয়ে মিমের দিকে তাকিয়ে তার হাত ধরে তাকে তুলল এবং আহমেদ তার 2 হাত শক্ত করে ধরে বলতে লাগলো, কথা তুমি আমার জ্যোৎস্না রাতে একটুখানি আলো, তুমি আমার সাজের বেলায় জোনাক জলাসুর, তুমি আমার আকাশ ব্যাঙ্গে বৃষ্টি নামাভোর, তুমি আমার একটুখানি ছোঁয়ায় অনেকখানি পাওয়া, তুমি আমার কড়া রোদের একটু শীতল হাওয়া। আমি তোমাকে ভালোবাসি ম্যাম। শেষ করতে মিম আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি ভালোবাসি তোকে, আমার আবুল জামাই। এই আমাকে কখনো ছেড়ে যাবে না তো? এই দেহে প্রাণ আছে যতদিন, আমি থাকবো তোমার হয়ে ততদিন। আমার প্রিয় ধিম থুকু মিম। অনেক পাজি হয়ে গেছিস। মিমের কথা শুনে কিছু বলতে যাবে তখনই হঠাৎ করে কেউ একজন এসে আমাদের দুইজনকে ছাড়িয়ে দিল, আর সাথে সাথে দুইজন দুই দিকে ছিটকে পড়ল। সাথে সাথে মাথা গরম হয়ে গেল। কোন হালারে এমন একটা রোমান্টিক মুহূর্তের 12টা আর বলতে পারলাম না। আমি তো সামনে থেকে মেয়েটিকে দেখে অবাক, কারণ মেয়েটি হচ্ছে ওদিন কলেজে ঢোকার সময় যে মেয়েটার সাথে দেখা খেলাম, সে হচ্ছে এই মেয়ে। কি হলো, থামলি কেন? বল, কি বলবি? আপনি এখানে? বাবা, নতুন বিয়ে আপনি বলে হচ্ছে? মানে কি সবে? আমি তো আপনাকে চিনি না, আর নতুন পুরান তো আমি তো কিছু বুঝতেছি না। 2 বছরের রিলেশন আমাদের, আজ একটা নতুন মেয়ের জন্য আমাকে তুমি অস্বীকার করছো? মেয়েটার কথা শুনে মিম দৌড়ে এসে আমার কলার ধরে বলল, ওই কুত্তা, মেয়েটা কি বলছে এসব? মিম, আমাকে বিশ্বাস করো, আমি এই মেয়েকে চিনি না। এই, আপনি এইসব কি বলছেন? আপু, আমি ঠিক বলছি, ও একটা চিটার, লুচ্চা। আমার সাথে রিলেশন করে আজ আপনাকে পেয়ে আমাকে ভুলে গেছে। দেখ, আমার মাথা গরম করিস না, সত্যি সত্যি বল মেয়েটাকে। মিম এটা বলতে আমি মিমের থেকে নিজেকে ছাড়িয়ে মেয়েটার কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনি বলছেন আমি আপনার সাথে 2 বছর রিলেশনে আছি? আচ্ছা, তাহলে বলেন তো আমার নাম কি? আমার এমন প্রশ্ন করাতে মেয়েটা থতমত খেয়ে গেল। এটা আবার কেমন প্রশ্ন? 2 বছরের রিলেশন, আমি তো তোমার নাম জানবো না কেন? তার চেয়ে আরো কঠিন থেকে প্রশ্ন করো। এটা কেমন প্রশ্ন? তুমি চুপ থাকো। এই মেয়ে, আমি যেটা বললাম সেটা বলেন, আমার নাম বলেন। আসলে আমি সত্যি কথা বলতে আমি তোমাকে পছন্দ করি, তাই এমনটা করলাম। সেই দিন তোমাকে সাথে ধাক্কা খাওয়ার পর থেকে আমার কেমন জানি হতে লাগলো। হাঁটতে, বসতে, ঘুমাতে শুধু তোমার এই মায়াবী চেহারাটা ভেসে উঠলো। আর এমনটা শুধু শুধু তো হয় না, কারণ আমি তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। তাই তো তোমাকে এই আপনটার সাথে দেখে সহ্য হচ্ছে না। মেয়েটার কথা শুনে আহমদ থত হয়ে গেল। এই মেয়ে, কি বলছো? তোর মাথা ঠিক আছে? আমি তোমাকে চিনিও না, আর তুমি আমাকে চেনো না, তার মধ্যে কেমনে কি? মেয়েটা, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এটা বলতে আহমেদ কিছু বলার আগে মিম মেয়েটার সামনে গিয়ে বলল, ব্যাস অনেক হয়েছে তোর নাটক। আরেকবার যদি আমার কলিজারে নিয়ে আরেকটা কথা বলিস, তাহলে তোর জীবন টেনে ছিঁড়ে ফেলবো। সোজা যেই দিক দিয়ে এসেছিলি সেই দিক দিয়ে চলে যা, তা না হলে আমার ভালোবাসা কী জিনিস একদম বুঝিয়ে দেব। বলে মিম এইবার আহমেদের কলার ধরে ওর দিকে তাকিয়ে বলল, আর তোকে বারবার বলেছি মেয়েদের আশেপাশে যাবি না। সেখানে তুই মেয়েদের সাথে ধাক্কা খেলি, তাই না? মেয়েদের সাথে ঢলাঢলি করতে ভালোই লাগে তো, না? এটা বলে জোরে একটা থাপ্পড় দিতে মেয়েটা ভয়ে পালিয়ে গেল। আর এইদিকে আহমেদ গাল হাত দিয়ে মিমের দিকে তাকিয়ে থাকলো। চল, তোকে আজ ডলাডলি কত প্রকার কি সব বুঝাবো। এটা বলে আমাকে কলার ধরে টানতে লাগলো। মিম আরও বলতে লাগলো, এই, কি করছো? সবাই দেখছে তো? সবাই দেখলে আমার কি? ওই মেয়ের সাথে ধাক্কা খাওয়ার সময় সবাই দেখেনি? চুপচাপ আমার সাথে আয়। এটা বলে মিম ফোন হাতে নিয়ে কাকে যেন কল দিল আর বলতে লাগলো, এদিকে আমি ভাবতে লাগলাম, আজ আমি গেলাম, আল্লাহ আমার বাঁচাও এই ডাইনের হাত থেকে। আর এইদিকে মিম কাকে ফোন দিয়ে বলতে লাগলো, আয়, তোরা কোথায়? তাড়াতাড়ি কাজে অফিসে চলে আয় তো।
আহমেদ তো কাজী অফিসের কথা শুনে ভয় পেয়ে গেল। মিম, কাজী অফিস কেন? কার বিয়ে হবে? তোমার কোনো বান্ধবীর বুঝি? আমার বান্ধবীর না, আমার আর তোর। এই কথা শুনে আহমেদ দাঁড়িয়ে গেল। তোমার মাথা ঠিক আছে? কি বলছো এইসব? বিয়ে কি ছেলে খেলা? ও, বিয়ের ছেলে খেলা না, মেয়েদের সাথে ধাক্কা ধাক্কি এসব ছেলে খেলা না, তাই না? ওই মেয়ের সাথে কি আমি ইচ্ছে করে দেখা খেয়েছি? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। সেটা যাই হোক, সেই ধাক্কার কারণে মেয়েটা তোকে ভালোবেসে ফেলেছে, আর আমি চাই না তোকে হারাতে, তাই তোকে নিজের করে নিব। দেখো, সে আমাকে পছন্দ করেছে আমি বুঝলাম, আর এইভাবে পরিবারকে না জানিয়ে যদি বিয়ে করি তাহলে দুই পরিবারের সম্পর্ক খারাপ হবে, একটু বোঝার চেষ্টা করো। দেখ, পরিবারের সম্পর্ক নষ্ট হবে না, কারণ আমাদের আরও আগে থেকে বিয়ে ঠিক, শুধু তোর পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিল। মিমের কথা শুনে আহমেদ অবাক। তাদের নাকি আরও আগে বিয়ে ঠিক, আর এটা তাকে মা বাবা বলেনি। আর আহমেদ হুদাই নিজের বউকে আপু ডাকত। মনে মনে এটা তো আরও ভালো, বিয়ে যখন ঠিক তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে। এইভাবে বিয়ে করা ঠিক হবে না আমাদের। কিন্তু আমি যে তোকে হারাতে চাই না। কেউ যদি আমার থেকে তোকে কেড়ে নেয়, তখন আমি কাকে নিয়ে বাঁচবো বল? এটা বলতে মিমকে আলতো করে বুকে টেনে নিয়ে বলল, আরে পাগলি, আমাকে তোমার কাছ থেকে একমাত্র মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না। আমি শুধু তোমার, বুঝলে? কথা শুনে মিম আহমেদকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সত্যি তো? তুই আমাকে ছেড়ে কখনো যাবি না? না, যাব না। আমি তোমার আছি, চিরকাল থাকবো। তারপর মিম ছেড়ে দিতে দেখলো তার চোখে পানি। তারপর আলতো করে মিমের চোখের পানি মুছে দিয়ে বলল, এই পাগলি, কান্না করছো কেন? আমি তো বললাম আমি তোমার। এবার একটু হাসো দেখি, তা না হলে আমি কিন্তু কান্না করে দেব। আমার কথা শুনে সে পিক করে হাসি দিল। এই তো আমার জানোর এই হাসিটা দেখতে চেয়েছিলাম। চলো, হাতে হাত রেখে করি, তোমার মনটা ভালো হয়ে যাবে। ওকে, চল তাহলে। এই বলে মিমের হাতে হাত গুজে দিয়ে পায়ে পা মিলিয়ে নদীর পাড়ে হাঁটতে লাগলো। এইভাবে হাঁটতে থাকুক তারা, অটুট থাকুক তাদের ভালোবাসা, মাঝে থাকুক দুষ্টু মিষ্টি ঝগড়া। ভালোবাসা সবার হয়তো পূর্ণতা পায় না, যাদের পূর্ণতা পায় তাদের ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে, এটা আমাদের কামনা। তাই সবাই তাদের জন্য দোয়া করবেন।